হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। বরাবরের মতো তোমাদের সাথে আমি আছি পলাশ চন্দ্র পাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। ইংরেজির 14তম ক্লাসে আমরা আজকে শিখব রিলেটিভ প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউন। আমরা গত ক্লাসে কিন্তু দুইটা প্রোনাউন শিখেছিলাম, দুইটা প্রকারভেদ। তোমাদের কি মনে আছে? যার মধ্যে একটা ছিল রিফ্লেক্সিভ প্রোনাউন এবং আরেকটা ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন। তো চলো আমরা আজকে শুরু করি আমাদের আজকের ক্লাস রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, এখন বলো তো আসলে রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে কিন্তু আমরা সবাই বুঝি যে রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক। এখন প্রোনাউনের ক্ষেত্রে বা সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে সম্পর্ক তৈরি হবে সেই সম্পর্কটা তৈরি হবে দুইটা ক্লজের মধ্যে। ক্লজ বা বাক্যাংশ। কি হবে? ক্লজ, যার অর্থ হচ্ছে বাক্যাংশ। অর্থাৎ বাক্যের যে এক একটা অংশ, ওই অংশগুলোকে বলা হয় আসলে ক্লজ। যদিও আমরা এখনো ক্লজ পড়িনি, তারপর জাস্ট আমাদের এটা জানার জন্য আমরা ক্লজের হালকা একটু ধারণা নিয়ে রাখি যে ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ। তো এই একটা বাক্যের মধ্যে বিভিন্ন অংশ থাকতে পারে, শুধুমাত্র একটা অংশ নিয়েই শুধুমাত্র একটা সেন্টেন্সই একটা সম্পূর্ণ সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়। মাঝে মধ্যে দুইটা বাক্যের অংশ বা দুইটা বাক্য একসাথে মিলে নতুন একটা বাক্য তৈরি হয়। সেক্ষেত্রে একাধিক দুইটা বা তিনটা বাক্যের অংশ থাকতে পারে একসাথে একটা সেন্টেন্সের মধ্যে। তো সেক্ষেত্রে ওই প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে ক্লজ বলা হয় এবং সেই ক্লজটাকে যুক্ত করার জন্য আমার কাজ করে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এই হচ্ছে আমাদের ক্লজের হিসাব। এখন এই রিলেটিভ প্রোনাউনে আমাদের ক্লজ বা বাক্যাংশগুলোকে যুক্ত করার জন্য যেই কিছু প্রোনাউন, যে কয়েকটা প্রোনাউন আমাদের বেশি কাজ করে বা সাধারণত এইগুলোই সবসময় ইউজ করতে দেখা যায়, তারপরে এক্সট্রা মাঝে মধ্যে দুই একটা দেখা যায় যদিও। আমরা যেগুলো সবসময় ব্যবহার করে থাকি আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে, সেগুলো আমি লিখতেছি। এর মধ্যে হচ্ছে হু, হোম, হুজ, হুইচ এবং দ্যাট। সাধারণত এই শব্দগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন তোমাদের মনে, অনেকের মনে আসলে এখন প্রশ্নটা চলে আসবে যে আমরা গত ক্লাসে কিন্তু এই আমরা ইন্টারগ্রেটিভ প্রোনাউনের মধ্যে তখন কিন্তু আমরা এই ওয়ার্ডগুলো দেখছি। দ্যাট ছিল না যদিও, সেখানে কিন্তু আমরা হু, হোম, হুইচ, হুইচ, এই ডব্লিউএস ওয়ার্ডগুলো কিন্তু আমরা দেখেছি এবং সেখানে আমরা বলেছি যে সেগুলো হচ্ছে আমাদের ইন্টারগ্রেটিভ প্রোনাউন, যেখানে আমাদের ইন্টারগ্রেটিভ প্রশ্ন তৈরি করার কাজে ব্যবহার করা হয়। এবং সেখানে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছিলাম যে ইন্টারগ্রেটিভ প্রোনাউন হিসাবে হু ব্যবহৃত হলেও অন্য একটা সেন্টেন্সে, সেটা যেখানে আমরা বলেছিলাম যে সেটা হচ্ছে আমাদের কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, যেটা দুইটা ক্লজকে যুক্ত করার কাজ করে। সেম একই জিনিস এখন আমি আবার বলতেছি যে এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। তো এই জিনিসটা থেকে, এই কথাগুলো থেকে এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝে যাওয়ার কথা যে আসলে একটা ওয়ার্ড ইংলিশের মধ্যে যে সবসময় একই পরিচয় বহন করবে বিষয়টা কিন্তু এমন না। একটা ওয়ার্ড তার সেন্টেন্সে তার অবস্থান অনুযায়ী সে যে কোনো নাম ধারণ করতে পারে। তার মানে একটা ওয়ার্ডের জন্য তার পরিচয় শুধুমাত্র একটাতে ফিক্স না। সেন্টেন্সের অবস্থান অনুযায়ী তার পরিচয়টা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে পারে। তবে এইখানে রিলেটিভ প্রোনাউন এবং যেটা বললাম আমাদের কনজাংশন, দুইটার কাজ কিন্তু সেম। সেক্ষেত্রে আমরা এই দুইটাকে রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন হিসেবে মোটামুটি সিমিলার বলতে পারি। আচ্ছা, এইখানে আবার একটা মজার বিষয় হচ্ছে আমি যে রিলেটিভ প্রোনাউনগুলো লিখলাম, এই রিলেটিভ প্রোনাউনগুলোর মধ্যে কিন্তু একটা আসলে রিলেশন কাজ করে। রিলেশনটা কিরকম? দেখো, আমরা এই সাবজেক্ট প্রোনাউনের শুরুতেই কিন্তু সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। তো এই যে ওয়ার্ডগুলো এখানে আছে, হু, হুম, হুইস, হুইস, এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি ওইরকম একটা সম্পর্ক কাজ করে। কিরকম? আচ্ছা, আমরা দেখি আসলে এই সম্পর্কটা কিরকম কাজ করে। যেমন আমরা ওই সময়ে সাবজেক্ট অবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা এইভাবে শিখেছিলাম যে আই যদি সাবজেক্ট হিসেবে থাকে, তার অবজেক্টিভ ফর্ম আমরা
মি ব্যবহার করি, যখন অবজেক্টে আই এর জায়গাটা আই বসানোর প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমরা আই না লিখে মি লিখি। পসেসিভ ফর্মে সেখানে আমাদের এটা মাই হয়ে যায়, পসেসিভ। এইরকম ভাবেই এর মধ্যেও যখন আমরা হু যখন লিখব তখন হু হয় আমাদের আসলে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেটাকে আমরা তার সাবজেক্টিভ ফর্ম বলতে পারি। আর যখনই হুটাকে আমার অবজেক্টে লেখার প্রয়োজন পড়ে তখনই সেক্ষেত্রে আমি হু না লিখে তখন সেখানে লিখব হুম। আর সেটা পসেসিভ বা অধিকার যখন বোঝাবে তখন হয়ে যাবে হুজ। সিমিলারলি যখন আমি হুইচ বসানোর প্রয়োজন পড়বে সাবজেক্টে তখন সেখানে হুইচই থাকবে, অবজেক্টেও হুইচ থাকবে, পসেসিভে তখন হয়ে যাবে হুজ। আচ্ছা, এইটার ক্ষেত্রে আসলে আমাদের পরিচিত খুব একটা জিনিস আছে। এখন বিষয়টা কেমন যদিও ঘোলাটা লাগে, কিন্তু আমরা কিন্তু আসলে তোমাদের সবার কাছেই পরিচিত এটার একটা রূপ আছে যেটা তোমরা সবসময় আসলে দেখে আসো, বাট এইটা যে সেটা আসলে এখন বোঝাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমরা একটু উদাহরণ দেখবো, দেখলে দেখবে যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে বলে রাখি, এই হু কিন্তু আমাদের ব্যবহৃত হবে সবসময় ব্যক্তির ক্ষেত্রে। হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করবো, হুইচ হচ্ছে বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে? তো হুইচ হচ্ছে আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করবো, হুইচ বস্তুর ক্ষেত্রে। এরকম একটা উদাহরণ দেখি। আম, যেমন আই নো দ্য বয় হু ইজ জিনিয়াস। আই নো দ্য বয় হু ইজ জিনিয়াস। তাহলে এই যে এখানে যে হুটা আমাদের ব্যবহৃত হলো, এটাকে তো আমি ইন্টারেক্টিভ বলতেই পারবো না, কারণ আমরা গত ক্লাসে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে গেছি যে ইন্টারেক্টিভ হতে গেলে অবশ্যই ইন্টারেক্টিভ সেন্টেন্স হতে হবে। বাট এটা যে ইন্টারেক্টিভ সেন্টেন্স না এটা আমরা প্রথম থেকেই বুঝতে পারি, সেখানে এটা ইন্টারেক্টিভ প্রনাউন হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে সেক্ষেত্রে এই যে এই জায়গাটাতে আমাদের এই দুইটা ক্লজকে, এই পাশেটা হচ্ছে একটা ক্লজ এবং এই পাশেটা হচ্ছে আরেকটা ক্লজ, এই দুইটা ক্লজকে একসাথে যুক্ত করার কারণে আমরা এটাকে বলতেছি রিলেটিভ প্রনাউন। তো দেখো এইখানে হুটা যখন ইউজ করছি এটা আসলে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, আই নো দা বয় হু ইজ জিনিয়াস। এই যে এখানে যে ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে তার পরিবর্তে সেই ব্যক্তিকে ইন্ডিকেট করার জন্য কিন্তু আমি হু ব্যবহার করলাম। আর অন্যথায় যদি আমি ব্যবহার করতে চাই বস্তুর ক্ষেত্রে, তাহলে আহ, সেক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে আমি লিখতে পারি মাই বুক হুইচ ইজ গ্রিন ইন কালার। হুইচ ইজ গ্রিন ইন কালার। আচ্ছা, এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে হুইচ যখন আমি ইউজ করব তার আগে আসলে এই সাবজেক্টের পরে একটা কমা ইউজ করা হয়, যদি আসলে এটা সচরাচর দেখা যায় না, বাট এটা কমা ব্যবহার করার কিন্তু নিয়ম আছে। তো এইখানে যে বিষয়টা বললাম যে আমরা দেখো এই দুইটা জিনিস দেখলাম যে হু ব্যবহৃত হচ্ছে আমার ব্যক্তির ক্ষেত্রে এবং হুইচ ব্যবহৃত হচ্ছে বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হুইচ এই তার সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম, এইটা যে আসলে আমরা আগে থেকেই ব্যবহার করে আসতেছি সেটা আহ, এখন যদি মনে পড়তেছে না, বাট এখন মনে পড়বে। দেখো, আমি যদি তোমাকে বলি যে আমরা একটা ভয়েস চেঞ্জ করতে চাই, আহ, তাহলে আমি একটা সেন্টেন্স যদি লিখি, হু আর কলিং ইউ। আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, এখন এই সেন্টেন্সটাকে আমি বললাম যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, তুমি এটাকে করবা প্যাসিভ ভয়েস। এখন আমি সম্পূর্ণটা করতেছি না কারণ আমরা ভয়েস এখনো করি নেই যেহেতু, তো আমি সবটা করতেছি না। বাট এটা বোঝানোর জন্য যে জিনিসটা আমার একটু জানা লাগবে সেটা হচ্ছে, এটা মনে রাখো যে আমরা কিন্তু হু এর পরিবর্তে, হু যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং ইন্ডারেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হু এর পরিবর্তে আমরা প্যাসিভ ভয়েসে ব্যবহার করি বাই হোম। প্যাসিভ ভয়েসে ব্যবহার করি কি বাই হোম। এইখান থেকে মূলত আমাদের বোঝার বিষয়টা। তাহলে আমি লিখলাম বাই হোম, তারপর যা হবার হবে সেটা আমরা শিখবো আস্তে আস্তে। এখন এই যে বাই হুম লিখলাম, এখন প্রশ্ন হবে যে আমি আসলে বাই হু কেন লিখলাম না। এইটাকে বাই হোম না লিখে আমি হু কেন লিখলাম না, হোয়াই নট হু, হু কেন নয়। এই হু হয় না এই কারণে, এই যে এখানে যখন আমার বাই যুগে অবজেক্টটা বসতেছে,
বাই যোগে যখন বাইয়ের পরে যখন আমি কিছু একটা বসাচ্ছি, বাই হচ্ছে প্রিপোজিশন, বাইয়ের পরে যদি আমি কিছু বসাই প্রিপোজিশনের পরে সাধারণত সেখানে কি বসে, অবজেক্ট বসে। সেই কারণেই এইটা অবজেক্ট হওয়ার কারণে হু যখন বসতেছে এখানে অবজেক্ট হিসাবে, আর সে অবজেক্টের জায়গায় বসতেছে যেটা তাকে পরিবর্তিত হয়ে অবজেক্টিভ ফর্ম হিসেবে বসতে হচ্ছে, আর হু এর অবজেক্টিভ ফর্ম হুম, সেই কারণেই আসলে এখানে বাইয়ের জায়গায় আমরা কি বসাচ্ছি, হুম বসাচ্ছি। এই যে দেখো একটু আগে আমি কিন্তু আমরা কি করলাম, এই হু এর অবজেক্টিভ ফর্ম কিন্তু আমরা বলে দিলাম যে হুম, আর সেই কারণেই আমরা বাইয়ের পরে হুম বসালাম। এটা শুরুতেই বসছে কেন, কারণ ওই যে আসলে ইন্টারেক্টিভ সেন্টেন্স আমরা সাধারণত এরকম ভাবে পরিচিত যে কোন একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা অ্যাক্টিভ ভয়েস করি, আহ, সাধারণত পরিচিত যে একটা সেন্টেন্স লিখলাম আই ট্রাইস, এটাই সবসময় সবাই লিখে আর কি শুরুতে। তো আমি যদি আই ট্রাইস এটাই লিখি, তো এটাকে যদি প্যাসিভ করতে যাই, তাহলে এই যে অবজেক্টটাকে যখন আমি সাবজেক্টে নিয়ে আসি, তারপর ভিতরে যা হবার হবে আমরা শিখবো আস্তে আস্তে সেগুলো। পরে এটা জেনে রাখো যে পরে সাধারণত বাইযোগে তার অবজেক্টটা বসে। তো এখানে সাবজেক্টটা অবজেক্টে পরিবর্তিত হয়ে যায়, এখানে সাবজেক্ট আছে আমাদের কি আই, তো আই যখন অবজেক্টে বসবে সেখানে তখন সেটা পরিবর্তিত হয়ে মি হয়, বাই মি, এই টাইপের হয়। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো এটা যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই কারণে প্রশ্ন করার জন্য এই বাইযুক্ত অবজেক্টটা শুরুতে চলে আসে, আর শুরুতে চলে যাওয়ার পরে এই বাইয়ের পরে এখানে যে অবজেক্টের জায়গাটা, সেই অবজেক্টের জায়গাটায় হু এর পরিবর্তে হোম বসে। এটা হচ্ছে মূল বিষয় আসলে। তো আশা করছি হচ্ছে তোমরা এই হু হোম এই বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা এইখানে দ্যাট আমাদের, যেহেতু আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কিন্তু দ্যাট কে ব্যবহার করছি, আমরা দ্যাট দ্যাট দিয়ে একটা সেন্টেন্স দেখি দেখি তাহলে এইখানে মূলত আমাদের রিলেটিভ প্রোনাউনের বিষয়গুলো শেষ হয়ে যাবে। খুবই ছোট একটা বিষয়, জাস্ট কিন্তু বোঝার বিষয় আসলে। এখন এখানে আমরা লিখতে পারবো দ্যাট ব্যবহৃত হবে আসলে কোনো বস্তুর ক্ষেত্রে বা কোনো থিং বা জিনিসের ক্ষেত্রে। আমি লিখবো আই বট ক্লক, I bought a clock that was beautiful. I bought a clock that was beautiful. তো এইখানে দেখো, এইখানে হচ্ছে আমরা দ্যাট ইউজ করেছি এবং এই তার আগের অংশটা হচ্ছে একটা ক্লজ এবং পরবর্তী অংশটা হচ্ছে অন্য আরেকটা ক্লজ। তাহলে এখানে আমরা দুইটা ক্লজকে একসাথে যুক্ত করলাম, যার কারণে এই দ্যাটটাকে আমরা বলতে পারতেছি রিলেটিভ প্রোনাউন। এখন এই যে আমরা উদাহরণগুলো দিলাম, এই উদাহরণগুলোর মধ্যে শর্টকাট বা বোঝার মতো একটা বিষয় কিন্তু আছে। দেখো, আমি যখন লিখতেছি দ্যাট, তারপর লিখলাম ওয়াজ, আবার যখন লিখলাম আমরা একটু পূর্ববর্তী পেজটাতে যাই, আমি যখন আবার এখানে লিখলাম কি লিখলাম, আমি যখন এখানে লিখলাম হু, তখন তারপরে কিন্তু লিখলাম ইজ, আর হুম দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখি না। আচ্ছা, হুম দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এই দুটো জিনিস একটু মনে রাখো যে আমরা যখন হু লিখলাম রিলেটিভ প্রোনাউন হিসেবে, যখন হু ব্যবহৃত হলো, তারপর আমরা একটা ইজ মানে ভার্ব বসাইছি, যখন হুইচ দিয়ে লিখলাম তখন একটা ভার্ব বসাইছি, আর যখন কি করলাম দ্যাট বসলাম তারপরে কিন্তু আমরা একটা ভার্ব বসিয়েছি। আর যখন আমরা হোম দিয়ে লিখব, যখন আমরা হোম দিয়ে লিখব, হোমের ক্ষেত্রে আরেকটা সেন্টেন্স আমরা লিখি আই নো হিম হোম অল লাইক, অল লাইক হিম। আমি তাকে চিনি যাকে সবাই পছন্দ করে। ঠিক আছে, এখন এইটার মধ্যে দেখো এখানে যখন আমি হোম ব্যবহার করছি, তারপরে কিন্তু আর এখানে কি বসে নাই, ভার্ব বসে নাই। এখানে এই যে অল লাইক হিম, এই সেন্টেন্সটাকে যদি তুমি আলাদাভাবে চিন্তা করো, অল লাইক হিম, সেক্ষেত্রে এই অলটা হচ্ছে সাবজেক্ট, লাইক ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে সেক্ষেত্রে এই হুমের পরিবর্তে হুমের পরে কি বসলো আসলে, হোমের পরিবর্তে হোমের পরে বসলো আসলে সাবজেক্ট। এইখান থেকে আমরা একটু শর্টকাট করতে পারি, শর্টকাট নোট হিসেবে এটা মনে রাখতে পারি যে যখন আমার হোম ব্যবহৃত হবে, হোমের পরে বসবে ভার্ব,
এবং হোমটা যে আসলে ব্যক্তির ক্ষেত্রে বসে এটা তো নিয়ে আসলে কোনো প্রশ্ন থাকার কথা না। আর এই হোমের পরে বসবে ভার, এবং যখন আমার হোম না, হু এর পরিবর্তে বসবে ভার, আর যখন হোম হবে হোমের পরে বসবে সাবজেক্ট। এখন কথা হচ্ছে আসলে এই জিনিসটা আমার কিভাবে কাজে লাগবে। এই জিনিসটা আমার কাজে লাগবে যে আমি যখন আসলে রাইট ফর্ম ভার্বে অথবা ফিল ইন দ্য গ্যাপস এই টাইপের কিছু পূরণ করতে চাইবো, তখন এই জিনিসটা আমাকে কাজে দিবে। কিভাবে কাজে দিবে দেখো, চলো আমরা একটা উদাহরণ দেখি। আমরা একটা উদাহরণ লিখব, পরিচিত উদাহরণ। আমরা যে উদাহরণগুলো দিয়েছি তার মধ্যে একটা উদাহরণ লিখি। আসলে দেখো, লিখবো আই নো দ্য বয় ড্যাশ ইজ ব্লাইন্ড। আই নো দ্য বয় ড্যাশ ইজ ব্লাইন্ড। আমি বালকটাকে চিনি যে হচ্ছে কি অন্ধ। এখন এখানে প্রশ্ন থাকবে, এখানে আসলে কি বলবে, হু নাকি হুম? হু নাকি হুম? তাহলে বলো তো এখন আসলে কিভাবে আমরা যে আলোচনাগুলো করলাম, তার মধ্যে আমরা একটু আগে দেখলাম যে যখন আমার হু বসবে তারপরে বসার কথা কি ভার্ব, রাইট? তাহলে দেখো এখানে কিন্তু এই ফিল ইন দ্য গ্যাপস তারপরে কিন্তু আমার কি আছে, একটা ইজ মানে হচ্ছে ভার্ব আছে, আর যেহেতু ভার্ব আছে ভার্বের আগে অবশ্যই বুঝতে পারবে হু, যার কারণে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে আমার হু। আর যদি এখানে হোম বসতো তাহলে অবশ্যই কিন্তু হোমের পরে একটা অবজেক্ট থাকবে, এটা আমাদের নাই, যার কারণে হু হচ্ছে, হু ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো এইটাই আমাদের মূলত আসলে রিলেটিভ প্রনাউনের আলোচনার বিষয়। এই হু, হুম, হুইচ আসলে কোথায় বসবে, কিভাবে বসবে, কাকে যুক্ত করবে, এই বিষয়গুলো একটু জানতে পারলে আমাদের রিলেটিভ প্রনাউন নিয়ে আর অন্য কিছু তেমন আসলে জানার কিছু থাকবে না। তাহলে এই ছিল আমাদের রিলেটিভ প্রনাউনের আলোচনা। চলো আমরা আজকে পরবর্তী আলোচনা আমাদের আলোচনাতে আমরা আজকে চলে যাব এখন রিসিপ্রোকাল প্রনাউনে। রিসিপ্রোকাল প্রনাউন। এই রিসিপ্রোকাল প্রনাউনটা, রিসিপ্রোকাল নামটা শুনে একটু জটিল জটিল যদিও মনে হয়, কিন্তু বিষয়টা আরেকটু সহজ। কেমন যে রিসিপ্রোকালের পরিবর্তে আমি যদি তোমাকে বলতাম যে এই প্রনাউনটার নাম হচ্ছে মিউচুয়াল প্রনাউন। কি প্রনাউন? মিউচুয়াল প্রনাউন যদি বলি। এখন দেখো তো মিউচুয়াল কি কথাটা আসলে পরিচিত পরিচিত মনে হচ্ছে না? যে আমরা যারা ফেসবুক ইউজ করি, এখন তো আসলে সবাই মোটামুটি ফেসবুক ইউজ করি। তো এই ফেসবুক ইউজ করতে গেলে দেখো, তুমি যখন তোমার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে বা তুমি যখন কাউকে তোমার ফ্রেন্ডের সাজেশন আসবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে যাবে, তখন কিন্তু তুমি আগে দেখে নাও যে আসলে সে আমার কারোর সাথে পরিচিত আছে কিনা। ওইখানে কিন্তু নিচে লেখা থাকবে যে মিউচুয়াল ফ্রেন্ড, সে তোমার সাথে কে কে কার কার সাথে তোমার মিউচুয়াল আছে, বা ওর সাথে কার কার মিউচুয়াল আছে। তো এখন এই যে মিউচুয়াল কথাটা দ্বারা কি বোঝায়, মিউচুয়াল কথাটা দ্বারা বোঝায় যে তোমার যে ফ্রেন্ড সে ওরও ফ্রেন্ড। তার মানে এই যে একজন ব্যক্তি কি করলো, একটা কানেকশন তৈরি করলো দুইজনের মাঝে। এবং সে কি এরকমটা হইতে পারে না যে সেই দুইজনের সাথে অ্যাড আছে, তোমার আরেকটা ফ্রেন্ডের সাথেও সে অ্যাড আছে, তার মানে তোমাদের তিনজনের সাথে সে অ্যাড থাকলো। তাহলে একটা ব্যক্তি তিনজনের সাথে অ্যাড থাকলো, দুইজনের সাথে অ্যাড থাকলো, অনেকজনের সাথে অ্যাড থাকলো। এই যে একটা ব্যক্তি যে অনেকজনের সাথে একই রকমের একইভাবে অ্যাড আছে বা একটা কানেকশনের মধ্যে কানেকশনে আছে, এই বিষয়টাকে বলা হয় মিউচুয়াল। এবং মিউচুয়ালের সুন্দর বাংলা অর্থ যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে পারস্পরিক। কি? পারস্পরিক। এই যে মিউচুয়াল বা পারস্পরিক, এই জিনিসটাকে আমরা বলি রিসিপ্রোকাল প্রনাউন। এবং এই রিসিপ্রোকাল প্রনাউন শুধুমাত্র দুইটা হচ্ছে কি বলবো আমরা ক্লজে বা ফ্রেজে থাকে, বা দুইটা ওয়ার্ড, ওয়ার্ড বলা যাবে না কারণ এটা একটু ওয়ার্ডের সমষ্টি, সেক্ষেত্রে আমরা বললাম যে কোনো কিছু যদি ওয়ার্ডের সমষ্টি হয় সেটাকে আমরা ফ্রেজ হিসেবে বলি। তো এরকম রিসিপ্রোকাল প্রনাউন যে দুইটা ফ্রেজে পরিচিত, সেই দুইটা ফ্রেজ আমরা লিখবো। সেই দুইটা ফ্রেজ কি কি? একটা হচ্ছে ইচ আদার, আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার। শুধুমাত্র এই দুইটাই হচ্ছে আমাদের রিসিপ্রোকাল প্রনাউন। আমরা যেই সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সে দেখি এই দুইটা ব্যবহৃত হয়েছে তাহলে সেক্ষেত্রে, এবং এগুলোর নিচে যদি আন্ডারলাইন করা থাকে, চোখ বন্ধ করে সেগুলো বলে দিব আমরা রিসিপ্রোকাল প্রনাউন বা পারস্পরিক সম্পর্ক বোঝে এই টাইপের প্রনাউন। এখন প্রশ্ন হচ্ছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার কোথায় ব্যবহৃত হবে? ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, ইচ আদার ব্যবহৃত হবে শুধুমাত্র যখন আমার ওই যে বললাম সে যখন মিউচুয়াল থাকবে শুধুমাত্র তোমার এবং আমার মধ্যে, দুইজনের মধ্যে,
তখন আমরা সেটাকে বলবো ইচ আদার। আর যখন কোনো একটা জিনিস তিনজনের মাঝে সম্পর্ক স্থাপন করবে, চারজনের মাঝে সম্পর্ক স্থাপন করবে, পাঁচজনের মাঝে সম্পর্ক স্থাপন করবে, তখন আমরা বলবো সেটা ওয়ান অ্যানাদার। তাই বলে কি 6 নম্বর জনের সাথে থাকলে হবে না? অবশ্যই হবে। দুইজনের বেশি যদি থাকে তাহলে তখন আমরা তাকে বলবো ওয়ান অ্যানাদার। তো আমরা একটু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বিষয়টা দেখবো যে খুব সহজ হয়ে গেছে। একটা উদাহরণ চলো এখন লিখবো, রীতা and Mita likes, লাইকস হবে না, লাইক হবে, কারণ এখানে তো রীতা এন্ড মিতা প্লুরাল ফর্ম। ঠিক আছে, আচ্ছা, লাইক ইচ আদার, তার মানে রীতা এবং মিতা একে অপরকে কি করে পছন্দ করে। আর এখন যদি আমি আরেকজনকে এখানে অ্যাড করে দিই, রীতা, মিতা and Nita like one another, বিষয়টা কিন্তু খুবই সিম্পল। দেখো যে আমরা দুইজনের মাঝে যদি সম্পর্ক স্থাপন করি তাহলে হয়ে যাবে আমাদের ইচ আদার। একের অধিক যদি হয় তখন সেক্ষেত্রে হয়ে যাবে ওয়ান অ্যানাদার। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে একটা টেস্ট, যে দে লাভ ড্যাশ, এখন তোমাকে বসাতে হবে এখানে ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার। আচ্ছা বলো, এরকম একটা প্রশ্ন যদি তোমার সামনে আসে তাহলে তখন তুমি কি বসাবে আসলে? দে লাভ ইচ আদার নাকি ওয়ান অ্যানাদার? কি হবে বলো তো? এই ক্ষেত্রে আমাদের হবে দুইটাই সঠিক। কেন দুইটা সঠিক? যে আসলে এখানে দে বলতে তারা, এখন তারা তো দুইজনও হতে পারে, একজনও তারা আসলে দে হবে না। দে হইতে গেলে মিনিমাম দুইজন লাগবে, একের অধিক হলেও তখন দে। তো সেই ক্ষেত্রে দে যদি আমি চিন্তা করি শুধুমাত্র একটা সেন্টেন্স, ভালো করে খেয়াল করো, যদি শুধুমাত্র এই একটা সেন্টেন্স এটাই লেখা থাকে, তার আগে আগে পরে যদি কোনো সেন্টেন্স লেখা না থাকে, অর্থাৎ বোঝার উপায় না থাকে যে দে দ্বারা আসলে কয়জনকে বোঝাচ্ছে, দুইজন নাকি দুইয়ের বেশি, সেই ক্ষেত্রে এই দে দ্বারা আমি ইচ আদার বা ওয়ান আদার যে কোনো একটা কিছু দিলেই হচ্ছে। এখন কিন্তু বিষয়টা যদি এরকম হয়ে যায় যে আমি এখন এই দে সেন্টেন্সের আগে আরেকটা লিখলাম, রীতা এন্ড মিতা আর ফ্রেন্ডস, তারপরেই শুরু হলো যে এটা, এই সেন্টেন্সটা আগে লিখলাম রীতা এন্ড মিতা ফ্রেন্ডস, তারপর লিখলাম দে লাভ ড্যাশ। এই ক্ষেত্রে কিন্তু তুমি এখন আর ক্লিক করতে পারবে না, এই ওয়ান অ্যানাদারটা দিতে পারবে না, কারণ ওয়ান অ্যানাদারটা তখন তিনজন বোঝাবে। কিন্তু আমি এখানে আইডেন্টিফাই কিন্তু আগেই করে দিছি যে এই দে হচ্ছে আসলে রীতা এন্ড মিতা, তারা দুইজন। তাই সেক্ষেত্রে শুধুমাত্র আমার এখানে সঠিক অ্যান্সার হবে ইচ আদার। বুঝা গেছে? তো এটাই আসলে এইখানের বোঝার বিষয়। এর মধ্যে এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, এই সেন্টেন্সটাকে তোমাকে যদি এখন দে লাভ ইচ আদার, এই সেন্টেন্সটাকে তোমাকে যদি বলে যে এটাকে তুমি কি করবা, প্যাসিভ ভয়েস করবা, যেটা আমরা একটু আগে বললাম যে প্যাসিভ ভয়েস আমরা এখনো করি নাই, বাট যদি তোমাকে প্যাসিভ ভয়েস করার কথা বলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা একটু আগে জানলাম যে প্যাসিভ ভয়েস করার সময় কি করতে হয়, সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে আসতে হয়, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হয়। এখন তুমি যদি বলো যে আমি এখন এটা প্যাসিভ ভয়েস করার জন্য এটাকে এরকম ভাবে লিখবো যে এটার প্যাসিভ হচ্ছে each other dot dot by them, their objective form them, sorry them। তো তুমি যদি বলো যে আমি এখন এইভাবে লিখবো, ভিতরে কি হবে না হবে আমরা লিখলাম না এখন, বাট সাবজেক্ট অবজেক্টের ব্যাপারটা ঠিক রাখলাম। বাট এখন তুমি যদি এটা এইভাবে লিখো তার মানে এটা হবে কিন্তু টোটালি ভুল। ভয়েসের নিয়ম যদিও তুমি ফলো করছো, বাট এটা হচ্ছে টোটালি ভুল। কেন ভুল? কারণ ইচ আদার, ওয়ান আদার এই জিনিসগুলো কখনো সাবজেক্টে বসবে না। ঠিক আছে, এগুলো সাবজেক্ট হিসেবে কখনো ব্যবহৃত হয় না। যদি দেখো কখনো এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তার মানে বুঝবা যে সে এখানে আসলে শুধুমাত্র ইচ আদার নাই, মাঝখানে হয়তো আরো কোনো কিছু রয়ে গেছে। বাট পজিশন হিসাবে ইচ আদার, ওয়ান আদার কখনোই কি বসবে না, সাবজেক্টে বসবে না। এটার প্যাসিভ যদি সঠিক করতে চাও তাহলে প্যাসিভটা ওই রকমই হবে, ওইটাকে আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস বলি। আমরা ভয়েসে আসলে এই বিষয়গুলো আলোচনা করবো, এখন তোমাদের কাছে নতুন লাগতে পারে, বাট এটা জেনে রাখো যে যে ভয়েসের মধ্যে ভয়েসের নিয়ম অনুযায়ী যে সাবজেক্টটা অবজেক্টে আসে, অবজেক্টটা সাবজেক্টে আসে, সেরকম পরিবর্তন হয় না। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকে,
দে জায়গায় দেই থাকবে এবং অবজেক্টের জায়গায় অবজেক্টই থাকবে, সেইভাবেই এই জিনিসটা তৈরি হয়, তাহলে তখন সেটাকে বলা হয় কোয়াসিপেসিভ ভয়েস। তো এইখান থেকে আমরা শিখলাম যে ইচ আদার জিনিসটা কি হয় না, ইচ আদার কখনো আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। তো এটা তোমরা একটু নোট রাখতে পারো যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলা কি হবে না, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। এই ক্লাসগুলো ভালো মতো করো। আমাদের কিন্তু আর আসলে প্রিপোজিশনের আর তিনটা, সম্ভবত তিনটা হচ্ছে যে প্রকারভেদ, ওই তিনটা প্রকারভেদ আছে, তারপরে আমরা কিন্তু নতুন জিনিস শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।